আজকের গল্পটা এমন দুই বন্ধুকে নিয়ে যাদেরকে বিনা অপরাধে ভুলবশত একটি জেলে বন্দি করা হয়। যে জেলের সুরক্ষা ব্যবস্থা খুবই কঠিন, এমনকি জেলটাকে দুনিয়ার সবচেয়ে ভয়ানক জেল বলা হয়। কিন্তু এই দুই বন্ধুকে যে করেই হোক এই জেল থেকে বের হতেই হবে, কারণ তাদের একমাত্র ছোট্ট বোন তাদের জন্য অপেক্ষা করে রয়েছে। আর এটা একটা সত্যি ঘটনা। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি কিং অফ ডেভিলস আইল্যান্ড। মুভির গল্পটা শুরু হয় খোলা সমুদ্রের মাঝে একটি জাহাজ দেখিয়ে, এবং এই জাহাজে দুটো অল্প বয়সের ছেলে থাকে, যাদের একজনের নাম আর্লিং এবং অন্যজনের নাম ইভার। আর এরা দুজনেই একে অপরের বন্ধু হয়। এদের মধ্যে আর্লিং হলো একজন নাবিক, যদিও তার বয়স খুব বেশি নয়, কিন্তু সে এই অল্প বয়সেই সমুদ্র এবং জাহাজের প্রতিটা জিনিসই ভালোভাবে জানে। এবং দ্বিতীয় জন, যার নাম ইভার, সে একজন শান্তশিষ্ট ছেলে। এক কথায় বলতে গেলে আর্লিং এর ঠিক উল্টো, কারণ আর্লিং কম কথা বললেও তার রাগ অনেক বেশি, এমনকি সে কখনোই অন্যায় সহ্য করে না। যাই হোক, এই জাহাজে আরও দুজন নরওয়ে সোলজার থাকে, এবং তারা এই দুটো ছেলেকে বেস্টয় নামের একটি জেলে নিয়ে আসে, যেটা কিনা একটি দ্বীপের মধ্যে অবস্থিত। আর এই জেলটা শুধুমাত্র এরকম নাবালক বাচ্চাদের জন্য তৈরি করা, যারা কোনো না কোনো কারণে অসামাজিক কাজ করেছে বা কোনো খারাপ কাজের সাথে জড়িত হয়ে গেছে। আর এই দুই বন্ধু একটি বিশেষ অপরাধের কারণে এই জেলে বন্দী হতে চলেছে। এখন এরা দুজন যখন এই জেলে প্রবেশ করে, প্রথমেই এই জেলের ওয়ার্ডান, যার নাম বেস্টিন, সে এদেরকে লক্ষ্য করে এবং এই জেলেই বন্দী থাকা আরও একটি ছেলে, যার নাম ওলাভ, তাকে দায়িত্ব দেয় সে যেন এই দুজনকে ভালোভাবে লক্ষ্য রাখে। আসলে ওলাভ এই জেলের সবচেয়ে পুরনো অপরাধী, এবং সে এখানে গত 6 বছর ধরে রয়েছে, এবং 3 সপ্তাহ পরই সে এই জেল থেকে ছাড়া পাবে। আর এই কারণে ওয়ার্ডান তাকে খুব বেশি বিশ্বাস করে। এখন এই দুই বন্ধু প্রথমেই জেলের হাউস ফাদার, যার নাম ব্রোথেন, তার সাথে দেখা করে। ব্রোথেন এদেরকে এখানকার নিয়মগুলো বুঝিয়ে দেয়। সে তাকে বলে, এখানে তোমরা কোনো রকম খেলা করতে পারবে না, এবং কোনো কাজ করার সময় খুব বেশি আলোচনা করতে পারবে না। একইভাবে বাজে আচরণ এবং ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে বেশি সময় কাটানো চলবে না। এরপর ব্রোথেন এদেরকে একটি কোড নেম দিয়ে দেয়, কারণ এখানে থাকা প্রত্যেকটা বাচ্চারই একটি করে কোড নেম রয়েছে। সে ইভারকে C5 এবং আর্লিংকে C19 কোড নেম দিয়ে দেয়, এবং সবশেষে সে কড়া শব্দে তাদেরকে জানায়, তোমরা সব সময় মনে রাখবে, আমি সবকিছুই শুনতে পাই এবং সবকিছুই দেখতে পাই, একইভাবে সবকিছুই বুঝতে পারি, তাই যা করবে বুঝে শুনে করবে। এখন এই দুই বন্ধু এই সব কিছু চুপচাপ শুনে যায়। একইভাবে তাদের মাথার চুলও ছোট করে কেটে দেওয়া হয়। এই সব কিছুর পর হাউস ফাদার ব্রোথেন আর্লিংকে সোজা ওয়ার্ডানের কাছে নিয়ে যায়, কারণ এই পুরো জেল জুড়ে আর্লিংই একমাত্র যার উপর মার্ডার করার অভিযোগ রয়েছে। এবং আজ পর্যন্ত এই জেলে থাকা একটা ছাত্র এত বড় অপরাধ করার পর এখানে বন্দী হয়নি, তাই সে তাকে সবার প্রথমে তার কাছে নিয়ে যায়। বেস্টিন জানতে পারে এই আর্লিং নামের ছেলেটি একজন নাবিক, তাই সে তাকে নাবিকের মতো করে বোঝাতে শুরু করে দেয়। সে বলে, এটা সবাই জেল মনে করে, কিন্তু এটা জেল নয়, কারণ এখানে তোমাকে জেলের মতো করে বন্দি করে রাখা হবে না। একইভাবে সে বলে, তুমি যেহেতু একজন নাবিক, তাই তুমি নিশ্চয়ই জানো একটি জাহাজ চালাতে গেলে কতটা নিয়ম শৃঙ্খলার প্রয়োজন। আর এটাও একটা জাহাজ, যেই জাহাজের ক্যাপ্টেন আমি, এবং তোমরা সবাই এই জাহাজে রয়েছ, তাই সব সময় নিয়ম শৃঙ্খলা মেনে চলবে, নয়তো পাশে সমুদ্র রয়েছে এবং সেখানে তুমি ডুবে যাবে। একইভাবে সে জানায়, তোমাদের C গ্রুপের দায়িত্ব ওলাভ নামের একটি ছেলেকে দেওয়া হয়েছে, যার কোড নেম C1, এবং সে তোমাদের নেতা। এখন এই সব কিছু আর্লিং চুপচাপ শুনে যায়, এবং কথা শেষ হলে সে এখান থেকে চলে যায়। পরের দিন সকালে এখানকার গার্ডরা প্রত্যেকটা ছেলেকে এক লাইনে দাঁড় করায় এবং তাদের প্রত্যেককে আলাদা আলাদা কাজে ভাগ করে দেয়। যেমন কিছু ছেলেকে মাটি পরিষ্কার করার দায়িত্ব দেয়, এবং কিছু ছেলেকে পাথর সরানোর দায়িত্ব দেয়, এবং এদের মধ্যে C19 একমাত্র যাকে একটু আলাদা টাইপের কাজ দেওয়া হয়, অর্থাৎ আর্লিংকে। একইভাবে তার সাথে আরও একটি ছেলেকে পাঠানো হয়, যার নাম ওলাভ। আসলে ব্রোথেন ভালোভাবে লক্ষ্য করেছে এই আর্লিং নামের ছেলেটির আচরণ মোটেও ভালো নয়, তাই সে এমন আলাদা টাইপের কাজ তাকে দিয়েছে। এখন এই কাজ শুরু হলে প্রত্যেকে মন দিয়ে কাজ করতে শুরু করে দেয়, কিন্তু C19 অর্থাৎ আর্লিং একমাত্র যে কাজের বদলে চুপচাপ দাঁড়িয়ে থাকে, এবং ওলাভকে জানায় সে বেশি দিন এখানে থাকবে না, খুব শীঘ্রই এখান থেকে চলে যাবে। ওলাভ লক্ষ্য করে তার এই কথার মধ্যে বেশ অহংকার রয়েছে এবং এক ধরনের ইগো রয়েছে, তাই সে তাকে বোঝায়, তুমি এখান থেকে তখনই যেতে পারবে যখন এখানকার কমিটি তোমাকে পারমিশন দেবে, আর সেটা তোমাকে এখন দেওয়া হবে না, এবং এর বাইরে যদি বেআইনিভাবে তুমি এখান থেকে পালাতে চাও, তার জন্য তোমাকে এই দীর্ঘ সমুদ্র পার করতে হবে।
যেটা কিনা বোর্ড ছাড়া প্রায় অসম্ভব। তাই এই সব চিন্তা তুমি ভুলে যাও। অন্যদিকে ছেলেরা যখন কাজ করতে থাকে তার মধ্যে ইভার নামের ছেলেটি খুব বেশি দুর্বল থাকে, তাই সে পাথর ওঠাতে গিয়ে খুব বেশি সময় নিয়ে ফেলে। তাই একজন গার্ড তার কাছে আসে এবং তাকে জানায় সে যেন তার সাথে লন্ড্রিতে চলে যায়, কারণ সেখানে জামা কাপড় ভাঁজ দেওয়ার জন্য একটি ছেলেকে দরকার, আর এই কাজটা তোমার জন্য একদম পারফেক্ট হবে। এদিকে আর্লিং লক্ষ্য করে এই সমুদ্রের পাশে একটি ছোট্ট ঘর রয়েছে, যার মধ্যে একটি নৌকা রয়েছে, কিন্তু সেটা শক্ত শিকল দিয়ে বাঁধা রয়েছে। তাই সে সেটা ভালোভাবে চেক করে, কিন্তু এর মধ্যে এই জিনিসটা এখানকার একজন মহিলা গার্ড যার নাম অস্ট্রি সে দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে প্রত্যেককে জানিয়ে দেয়, যার ফলে ব্রোথেন তাকে কঠোর শাস্তি দেয়। আর এই শাস্তিটা খুব কষ্টকর হয়, কারণ ব্রোথেন তার হাতে একটি শক্ত লাঠি দিয়ে ইচ্ছে মতো পেটাতে শুরু করে দেয়। এখন এই সব কিছুর পর এই ছেলেরা তাদের দুপুরের খাবার খেয়ে যার যার বিছানায় চলে যায় ঘুমানোর জন্য, কিন্তু এর মধ্যে আর্লিং একমাত্র যে কিনা কারোর সাথেই ভালোভাবে কথা বলে না, বরং তার মনে খুব বেশি রাগ থাকে। এখন রাত হলে এই ছেলেরা যখন ঘুমোতে চলে যায়, ঠিক সেই সময় ইভার নামের ছেলেটি চিৎকার করে ওঠে, কারণ সে তার ঘড়িটা খুঁজে পাচ্ছে না এবং এই ঘড়িটা তার খুব প্রিয় ছিল। এই চিৎকার শুনে ব্রোথেন সঙ্গে সঙ্গে রুমে প্রবেশ করে এবং একটি নির্দিষ্ট ছেলের বেডে গিয়ে ভালোভাবে তল্লাশি করে, কারণ এই ছেলেটি অতীতে অনেক কয়েকবার চুরি করেছে। আর এবারও ব্রোথেনের ধারণা একদম সঠিক হয়ে যায়। সে তার বিছানা থেকে এই ঘড়িটা খুঁজে পায়, যার ফলে ব্রোথেন খুব বেশি রেগে যায়। তাই সে তাকে সজোরে একটি চড় মারে এবং তার হাতটা পা দিয়ে চেপে ধরে, যার ফলে ছেলেটির খুব বেশি কষ্ট হয়। পরের দিন সকালে এরা যখন নিজেদেরকে ফ্রেশ করতে ব্যস্ত থাকে, আর্লিংও টয়লেটে চলে যায়, কিন্তু সে নিজেকে ফ্রেশ করবে ঠিক তখনই একটি ছেলে বারবার তার সামনে চলে আসে, এমনকি তাকে ফ্রেশ হওয়ার কোনো রকম সুযোগ দেয় না। আর এটা সে বারবার করতে থাকে, যার ফলে আর্লিং তার রাগ আর কন্ট্রোল করতে পারে না। সে সঙ্গে সঙ্গে টয়লেটের দরজাটা বন্ধ করে দেয় এবং ছেলেটিকে সজোরে একটি ঘুষি মারে এবং এখান থেকে চলে যায়। এরপর এদের যখন ক্লাস শুরু হয়, প্রত্যেকটা ছেলেকে বইয়ের লেখা গল্পটা জোরে জোরে পড়তে বলা হয় এবং বেশিরভাগ ছেলেই এটা করে ফেলে, কিন্তু আর্লিং একমাত্র যে কিনা পড়তে পারে না এবং সে চুপচাপ বসে থাকে। এখন এই সব দেখে C1 অর্থাৎ ওলাফ তাকে হেল্প করে, যার ফলে এই মুহূর্তের জন্য আর্লিং বেঁচে যায়। এখন বিকেল হলে এরা যখন তাদের রুমে বসে থাকে, ব্রোথেন সঙ্গে সঙ্গে এই রুমে প্রবেশ করে এবং সে ইভারকে তার সাথে যেতে বলে। সে জানায় তাদের কমিটি থেকে একটি গান গাওয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং এই গান গাওয়ার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। এখন এই কথা শুনে ইভার খুশি হয়ে যায় এবং মনের আনন্দে সে ব্রোথেনের সাথে চলে যায়। এদিকে আর্লিং একটি চিঠি নিয়ে চুপচাপ বসে থাকে, আর এই চিঠিটা তার বোন তাকে পাঠিয়েছে। এখন যেহেতু সে পড়তে পারে না, তাই সে চুপচাপ বসে থাকে। এখন এই দৃশ্য দেখে ওলাফ তাকে হেল্প করে দেয় এবং এই চিঠিটা তাকে পড়ে শোনায়। এই চিঠিতে তার বোন লিখেছে, আমি তোমায় অনেক দিন দেখি না এবং তোমার হাসি মুখটাও আমি প্রত্যেক দিন মিস করি, কিন্তু আমি তবুও অপেক্ষা করে আছি যাতে তুমি খুব শীঘ্রই তোমার জাহাজের যাত্রা শেষ করে আমার কাছে ফিরে আসো। এখন এই সব কিছু শুনে আর্লিং খুব বেশি খুশি হয়ে যায়, কিন্তু ওলাফ মোটেও খুশি হয় না, কারণ তার মতে সে তার বোনকে এখনো সত্যিটা জানায়নি। তাই সে তাকে পরামর্শ দেয়, তুমি এখন থেকেই তোমার আচরণ পাল্টে ফেলো, নয়তো তুমি অনেক দেরি করে এখান থেকে ছাড়া পাবে এবং অন্যদিকে তোমার বোন খুব বেশি কষ্টে থাকবে। অন্যদিকে আর্লিং এর চিন্তা ভাবনা একটু অন্য রকমের হয়। এমন নয় যে তার বোনের জন্য কষ্ট হয় না, কিন্তু সে এখান থেকে অন্যরকম ভাবে বের হতে চায়। এখন রাত হলে ওলাফ লক্ষ্য করে ইভার নামের ছেলেটি যে কিনা গান প্র্যাকটিস করার জন্য ব্রোথেনের সাথে গিয়েছিল, তার মন খুব বেশি খারাপ রয়েছে। এমনকি রাতে সে ভালোভাবে ঘুমোতে পারে না, বরং সে জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়। তাই সকাল হতেই ওলাফ ইভারকে জিজ্ঞাসা করে, তোমার শরীর ঠিক আছে? কিন্তু ইভার কোনো রকম উত্তর দেয় না, বরং সে চুপ থাকে। এরপর ব্রোথেন প্রত্যেককে আরো একবার এক লাইনে দাঁড় করায় এবং তাদের কান, মুখ এবং গলা ভালোভাবে চেক করে এবং সেগুলো শুকে দেখে তাদের গা থেকে গন্ধ বের হচ্ছে কিনা। আর এই সব দেখে আর্লিং এর বেশ বিরক্ত লাগে, এমনকি সে রেগে যায়। তাই তাকে যখন এই জিনিসটা করতে আসে, সে একইভাবে ব্রোথেনের কানগুলো ভালোভাবে চেক করে এবং বলে, তোমার কানেও প্রচুর নোংরা রয়েছে। আর এই কথা শুনে পাশের বাচ্চাগুলো হেসে ওঠে, যার ফলে ব্রোথেন খুব বেশি রেগে যায়। তাই সে তাকে শাস্তি দেবার জন্য বড় বড় পাথর এক জায়গায় থেকে অন্য জায়গায় সরানোর অর্ডার দেয়। আর্লিং কোনো রকম ভাবে এই কাজটা কমপ্লিট করে, কিন্তু তখনই এই জেলের ওয়ার্ডার এখানে চলে আসে এবং সে আবারও অর্ডার দেয় এই পাথরগুলো সে যেখান থেকে এনেছে সে যেন আবারও সেগুলো সেখানে রেখে দিয়ে আসে। আর্লিং এর খুব বেশি কষ্ট হয়, কিন্তু তাকে বাধ্য হয়ে এটা করতে হয় এবং কমপ্লিট করে সে ক্লান্ত অবস্থায় তার রুমে ফিরে আসে। কিন্তু এখানে এসেও সে শান্তি পায় না,
সে লক্ষ্য করে তার বোনের চিঠিটা বেশ কিছু ছেলে জোরে জোরে পড়ছে এবং লেখাগুলো শুনে মজা করছে। এখন যেহেতু ব্যাপারটা তার বোনকে নিয়ে, তাই সে আর চুপ থাকতে পারে না। সে সঙ্গে সঙ্গে ফাইট শুরু করে দেয়। এমনকি এই ফাইট যখন ওলাভ নামে ছেলেটি ঠেকাতে যায়, সেও খুব বেশি আহত হয়ে যায়। এই সব কিছুর পর ওয়ার্ডান এই 3 জনকে আরও একবার শাস্তি দেয়। আর এবারের শাস্তি হলো তাদেরকে খালি পায়ে এই পুরো দ্বীপটায় দৌড় করানো হয় এবং তারপর তাদেরকে দিয়ে বেশ বড় বড় গাছ কাটানো হয়। এমনকি তারা ক্লান্ত হয়ে গেলে তাদেরকে খাবারটুকু ভালোভাবে দেওয়া হয় না, বরং পচে যাওয়া খাবারগুলো তাদেরকে দেওয়া হয়। এখন এই সব দেখে আর্লিং একটা জিনিস বুঝতে পারে, তাকে কিছু করতেই হবে। তাই সে ইচ্ছে করে গাছ কাটার সময় গাছ কাটার ব্লেডটা সে টুকরো টুকরো করে ফেলে এবং এক টুকরো সে তার কাছে লুকিয়ে ফেলে এবং যখন সে বিছানায় পৌঁছায় সে সেই টুকরোটা তার বিছানার তলায় রেখে দেয়। ওলাভ ভালোভাবে বুঝতে পারে সে আসলে কি করতে চাইছে, তাই সে তাকে বোঝায়, আমিও একবার এখান থেকে পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু খুব সহজেই ধরা পড়ে যায় এবং তখন আমার বয়স ছিল 11 বছর। আর্লিং এই কথা শুনে কোনো রকম রিয়্যাক্ট করে না, বরং সে তাকে একটি চিঠি লিখে দিতে বলে, যেটা সে পালানোর সময় তার সাথে নিয়ে যাবে এবং সেটা তার বোনের কাছে পাঠাবে। এবং এই চিঠিতে সে কি কি লিখবে সেটাও সে বলতে শুরু করে দেয়। আসলে তার বোন তিমি মাছ কখনো দেখেনি, তাই সে তিমি মাছের গল্প খুব বেশি পছন্দ করে। আর এখন সে বর্তমানে নাবিক, তাই সে অনেক তিমি মাছ দেখেছে। আর এই কারণে সে চিঠিতে একটি তিমি মাছের গল্প লিখতে চায়। এখন এই কথা শুনে ওলাভ তাকে একটি চিঠি লিখে দেয় এবং এভাবেই এই 3 জনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। পরের দিন সকালে এদের প্রত্যেককে আবারও একটি লাইনে দাঁড় করানো হয় এবং তাদের কাজগুলো ভাগ করে দেওয়া হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, ইভার নামের ছেলেটি ইচ্ছাকৃতভাবে সে তার লন্ড্রির কাজ থেকে বের হতে চায় এবং গার্ডকে জানায় সে পুনরায় পাথর টানার কাজ করতে চায়। যদিও লন্ড্রির কাজ পাথর টানার কাজের তুলনায় অনেকটাই সহজ, কিন্তু সে এমনটা করতে চায় না। আর এই সব শুনে প্রত্যেকটা ছাত্র অবাক হয়ে যায়। একইভাবে আর্লিংও বেশ অবাক হয়ে যায়। এখন কাজ শুরু হলে ওলাভ বুঝতে পারে আর্লিং খুব শীঘ্রই কোনো বড়সড় পদক্ষেপ নিয়ে নেবে, তাই সে তাকে সতর্ক করে দেয় এবং বলে, আমি খুব শীঘ্রই এখান থেকে ছাড়া পাবো, তাই তুমি দয়া করে আমি চলে যাওয়ার পরই এখান থেকে পালানোর চেষ্টা করবে। এখন এই কথা বলতে বলতে অন্য পাশে থাকা ইভার ইচ্ছাকৃতভাবে তার হাতটা কেটে ফেলে এবং তার হাত থেকে খুব বেশি রক্ত বেরোতে শুরু হয়ে যায়। আর্লিং এবং ওলাভ খুব দ্রুততার সাথে তাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু একই সাথে আর্লিংয়ের সংশয় আরও বেড়ে যায়। এমনকি ইভারের এরকম অদ্ভুত আচরণ দেখে তার মনে বড়সড় সন্দেহ তৈরি হয়ে যায়, কিন্তু একইভাবে সে তার প্ল্যান মতো কাজ করে যায়। সে হসপিটালে গিয়ে লুকিয়ে লুকিয়ে সেখানকার চাবি চুরি করে নেয় এবং সেটা তার পকেটে লুকিয়ে ফেলে এবং এরপর সে এবং অন্য একটি ছেলে যার নাম ক্লার্ক একসাথে মিলে জঙ্গলে বড় হওয়া বিষাক্ত কিছু উদ্ভিদ খেতে শুরু করে দেয়। আর এমনটা করার একটাই কারণ, তারা যে করেই হোক অসুস্থ হতে চায়, কারণ অসুস্থ হলেই তারা হসপিটালে ভর্তি হবে এবং সেখানকার চাবি তাদের কাছে রয়েছে এবং খুব সহজেই সেখান থেকে তারা পালাতে পারবে। এবং তাদের এই প্ল্যানে কাজ হয়। তারা মধ্যরাতেই খুব বেশি অসুস্থ হয়ে যায় এবং বেশ কিছু গার্ড তাদেরকে হসপিটালে ভর্তি করে দেয়। বেশ কিছু সময় পর যখন প্রত্যেকে ঘুমিয়ে পড়ে, আর্লিং সঙ্গে সঙ্গে বেড থেকে উঠে যায়। একইভাবে সে ক্লার্ককেও ঘুম থেকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু বিষাক্ত উদ্ভিদের কারণে সে অজ্ঞান হয়ে যায়, তাই সে তাকে ঘুম থেকে ওঠাতে পারে না। কিন্তু এই হইচইয়ের কারণে পাশে থাকা ইভার নামে সেই ছেলেটি ঘুম থেকে উঠে যায়, আর আর্লিং এটা লক্ষ্য করে না। এখন আর্লিং চাবি ব্যবহার করে খুব সতর্কভাবে এখানকার গেট খুলে ফেলে এবং সোজা সেই ঘরটায় চলে যায় যেখানে একটি নৌকা শিকল দিয়ে বাঁধা রয়েছে। সে গাছ কাটার সেই ব্লেড ব্যবহার করে প্রথমেই সেখানকার শিকল কাটতে শুরু করে দেয় এবং অনেকটা সে কেটে ফেলেও, কিন্তু তখনই এখানে ইভার চলে আসে এবং সে দাবি করে তাকেও তার সাথে নিয়ে যেতে হবে। আর্লিং তাকে বোঝায়, এই রাস্তা খুবই কঠিন, তাই আমি বেঁচে ফিরতে পারবো কিনা সেটাও আমি জানি না, কিন্তু তুমি খুবই অসুস্থ, তাই তুমি এখনই ফিরে যাও। কিন্তু ইভার তার কথা শোনে না, বরং তার কাছে রিকোয়েস্ট করে সে যেন তাকে নিয়ে যায়, কারণ সে এখানে আর থাকতে পারছে না। আর এমনটা বলতে বলতে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কিন্তু ইভার তবুও এর পেছনের কারণটা তাকে বলে না, যার ফলে আর্লিংও এই কথা খুব বেশি গুরুত্ব দেয় না এবং তাকে ফিরে যেতে বলে। ইভার মনে দুঃখ নিয়ে পুনরায় ফিরে যায়, কিন্তু মাঝপথেই সে ব্রোথেনের হাতে ধরা পড়ে যায়। এখন যেহেতু ইভার একজন সহজ সরল ছেলে, তাই সে খুব সহজেই ব্রোথেনকে সবকিছু বলে দেয়। তাই ব্রোথেন সবার প্রথমে একটি অ্যালার্ম বাজিয়ে দেয়, যার ফলে সবাই সতর্ক হয়ে যায় এবং একাধিক সোলজার সেই দিকে ছুটে যায় যেদিকে নৌকাটি বাঁধা রয়েছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। জেলের ওয়ার্ডান লক্ষ্য করে আর্লিং এখানে নেই এবং একই সাথে নৌকাটিও নেই, অর্থাৎ সে এখান থেকে পালিয়ে গেছে। পরের দিন সকালে
প্রত্যেকটা ছেলেকে এক লাইনে দাঁড় করানো হয় এবং জেলের ওয়ার্ডান তাদেরকে বলে এই জেলে আজ পর্যন্ত একটা ছেলেও পালাতে পারেনি এবং আজ প্রথমবার এমন একটি ছেলে যে এই কাজটা করে দেখালো। কিন্তু এতে সে হিরো হয়ে যায়নি, বরং তার ভাগ্যটা আরো খারাপ হয়ে গেল, কারণ কিছুদিনের মধ্যেই তাকে আবারও ফিরিয়ে আনা হবে। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় এবং প্রত্যেকে তাদের দৈনিক কাজগুলো করতে শুরু করে দেয়। এবং এমনই একদিন সকালে তারা লক্ষ্য করে ওয়ার্ডানের কথা মতো সত্যি সত্যি বেশ কয়েকজন সোলজার আর্লিংকে ধরে নিয়ে এসছে। তার চোখ মুখ শুকিয়ে গেছে এবং একই সাথে তার পায়ে খুব ক্ষত রয়েছে। এখন এই দৃশ্য দেখে সবচেয়ে চিন্তায় পড়ে যায় ওলাভ নামে সেই ছেলেটি। সে ভালোভাবে জানে এরপর আর্লিংকে কি করা হবে। এখন দুপুর হলে এরা আর্লিংকে শাস্তির রুমে নিয়ে যায় এবং তার পিঠে দুটো দাগ দিয়ে দেয়। এখন যেহেতু গ্রুপ সি এর দায়িত্বে C1 অর্থাৎ ওলাভ নামের ছেলেটি ছিল, তাই তাকে দিয়েই এই শাস্তির কাজটা করানো হয়। ওয়ার্ডান অর্ডার দেয় সে যেন আর্লিংয়ের পিঠে দেওয়া দাগের মধ্যেখানে লাঠি দিয়ে কন্টিনিউ আঘাত করে যায় এবং ততক্ষণ সে করে যায় যতক্ষণ না সেখান থেকে রক্ত বের হচ্ছে। আসলে এই দিনটার জন্যই ওলাভ আর্লিংকে বুঝিয়েছিল সে যেন তার চলে যাওয়ার পরই এখান থেকে পালানোর চেষ্টা করে, কারণ সে আর্লিংকে শাস্তি দিতে চায় না। যাই হোক, ওলাভকে কথা মতোই কাজ করতে হয়। এখন এই শাস্তির রুম থেকে ফিরে আর্লিং সবার প্রথমে ওলাভের সাথে কথা বলে। সে তাকে বলে তুমি একজন কাপুরুষ, কারণ নিজের সুরক্ষার জন্য তুমি তাদের কথা মতো কাজ করে যাচ্ছ। এমনকি এটাও লক্ষ্য করছো না যে তোমার গ্রুপের একজন সদস্য অর্থাৎ ইভার নামের ছেলেটিকে কত অত্যাচার করা হচ্ছে। আর এখানে আর্লিং জানায় কিভাবে ব্রোথেন ইভারকে লন্ড্রি রুমে নিয়ে গিয়ে তার সাথে অশ্লীল কাজগুলো করত, আর এই কারণে ইভার সব সময় মন খারাপ করত এবং তার কাজটা বদলাতে চেয়েছিল। একইভাবে তার হাত কাটার পিছনেও এই কারণটাই ছিল। এখন এই কথা শুনে ওলাভ একদম চমকে যায়, কারণ এই ব্যাপারে সে কিছুই জানে না। তাই সে সোজা ওয়ার্ডানের কাছে চলে যায় এবং এই ব্যাপারে তার কাছে অভিযোগ করে এবং এই কথা শুনে ওয়ার্ডান বিশ্বাস করে না। তাই সে ওলাভকে একটি চড় মারে এবং এই কথা কাউকে বলতে মানা করে। কিন্তু ওলাভ মোটেও চুপ থাকে না। সে সোজা ইভারের সাথে কথা বলে এবং তাকে জানায় সে যেন তার সাথে ওয়ার্ডানের কাছে যায় এবং তার এই অত্যাচারের ব্যাপারে সবকিছু বলে, কারণ সে বললেই এই ঘটনাটা সে বিশ্বাস করবে। কিন্তু ইভার খুব বেশি ভয় থাকে এবং সে মনে করে সে যদি এই ব্যাপারে কোনো কথা বলে তবে সে এখান থেকে খুব সহজেই ছাড়া পাবে না, আর এই কারণে সে ওলাভের সাথে যায় না। পরের দিন সকালে ওয়ার্ডান তার সংশয় দূর করতে সে সোজা ইভারের সাথে কথা বলে এবং তাকে জিজ্ঞাসা করে তোমার সাথে কি কোনো খারাপ ঘটনা ঘটেছে। কিন্তু ইভার খুব বেশি ভয় থাকে, যার ফলে সে কোনো কথাই বলে না। এখন ওয়ার্ডান তার এই ভয় বুঝতে পেরে তাকে পুনরায় জঙ্গলের কাজে লাগিয়ে দেয়। ইভারও খুব খুশির সাথে তার কাজ শুরু করে দেয়, কারণ তার বিশ্বাস এখানে তার সাথে কোনো খারাপ কিছু ঘটবে না। কিন্তু তখনই একজন গার্ড তার কাছে আসে এবং তাকে বলে তোমাকে এখনই আমার সাথে লন্ড্রিতে যেতে হবে, নয়তো আমাকে 500 টাকা দিতে হবে। এখন এই কথা শুনে এবার আরো একবার হতাশ হয়ে যায় এবং মনের দুঃখে সে সমুদ্রের দিকে হাঁটতে শুরু করে দেয়। বেশ কিছু সময় পর এই ছেলেগুলো যখন এক জায়গায় বসে আগুন জ্বালায়, তখন আর্লিং লক্ষ্য করে ইভারের ঘড়িটা অন্য একটি ছেলের হাতে রয়েছে। সে বেশ অবাক হয়ে যায়। ছেলেটি জানায় এই ঘড়িটা সে পাশের জঙ্গলে খুঁজে পেয়েছিল এবং সেখান থেকে সে এটা নিয়েছে। আর্লিং এর বেশ অদ্ভুত লাগে, কারণ এই ঘড়িটা ইভারের খুব প্রিয় এবং সে কখনোই এটা হাতছাড়া করে না। তাই সে চারিপাশটা ভালোভাবে লক্ষ্য করে এবং দেখে কোনো জায়গায় ইভার নেই। তাই সে সমুদ্রের দিকে দৌড়াতে শুরু করে এবং যখন সে সেখানে পৌঁছায় তার সন্দেহ সত্যি হয়ে যায়। সে লক্ষ্য করে ইভারের মৃতদেহ সমুদ্রে ভাসছে। সে সঙ্গে সঙ্গে মৃতদেহটা টেনে ডাঙায় নিয়ে আসে এবং জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়, কারণ এটাই তার একমাত্র বন্ধু ছিল যার সাথে সে এখানে এসেছিল এবং তার এমনভাবে মৃত্যু সে মোটেও সহ্য করতে পারে না। এখন জেলের ওয়ার্ডান পুরো ঘটনাটা ভালোভাবে বুঝতে পারে, কিন্তু সে এই ব্যাপারে কোনো কিছুই বলে না, বরং এই জেলের সম্মান রক্ষা করতে সে তাদেরকে জানায় ইভার এখান থেকে পালানোর চেষ্টা করেছিল এবং এমনটা করতে গিয়ে সে সমুদ্রে ডুবে মারা যায়। যদিও এর পেছনে আসল ঘটনা ওলাভ এবং আর্লিং ভালোভাবে জানে, তাই তাদের এই কথা শুনে মোটেও ভালো লাগে না, বরং তারা দুজন খুব বেশি রেগে যায়। এরপর যখন লাঞ্চের সময় হয়ে যায়, এরা প্রত্যেকে লাঞ্চ করে ঠিকই, কিন্তু তাদের মনে খুব বেশি দুঃখ থাকে। আজ পর্যন্ত এমনভাবে তারা কাউকেই হারায়নি। এখন লাঞ্চের রুমে যখন ব্রোথেন প্রবেশ করে, প্রত্যেকে তাকে অপমান করতে শুরু করে দেয়। তারা ইতিমধ্যে পুরো সত্যিটা জানতে পেরে গেছে, তাই সবার প্রথমে আর্লিং তাকে অপমান করে এবং একইভাবে বেশ কিছু ছেলে তার উপর নোংরা জিনিস ছুঁড়তে শুরু করে দেয়, যার ফলে বাধ্য হয়ে ব্রোথেন এখান থেকে চলে যায়। এই সব কিছুর পর আর্লিং নিজে ওয়ার্ডানের কাছে এই ব্যাপারে অভিযোগ করে
এবং তাকে সেই সব কিছু জানায় যেগুলো ইভারের সাথে হয়েছে। তাই ব্রেস্টিন এবার ব্রোথেনের সাথে কথা বলে এবং তাকে বলে, তুমি আজ যা করেছ সেটা যদি সরকার জানতে পারে তবে তোমার খুব খারাপ পরিস্থিতি হয়ে যাবে। তাই সে তাকে ওয়ার্নিং দেয় সে যেন এমন কাজ কখনোই না করে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ব্রোথেন বেস্টিনকে ব্ল্যাকমেল করতে শুরু করে দেয় এবং জানায়, আমিও সরকারের কাছে জানিয়ে দেব তুমি এখানকার টাকা কিভাবে নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছ, যার অর্থ হলো এরা দুজনেই মোটেও ভালো মানুষ নয়। পরের দিন সকালে এই ছেলেগুলো লক্ষ্য করে ব্রোথেন তার ব্যাগপত্র নিয়ে এখান থেকে চলে যাচ্ছে, আর এই দৃশ্য দেখে প্রত্যেকটা ছেলে খুব বেশি খুশি হয়ে যায়। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় এবং বেশ কিছু কমিটির মেম্বার এই জেলে পর্যবেক্ষণ করতে আসে এবং এদের কাজ প্রত্যেকটা ছেলেকে ভালোভাবে পর্যবেক্ষণ করা এবং যেই ছেলেটি সবচেয়ে ভালো আচরণ করবে তাকে মুক্ত করে দেওয়া। এখন এরা প্রত্যেকটা ছেলের ইন্টারভিউ নেয় এবং এদের মধ্যে ওলাব একমাত্র যে খুব সুন্দরভাবে এই ইন্টারভিউ কমপ্লিট করে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দেয়। পরের দিন সকালে ওলাব আর্লিংয়ের সাথে শেষবারের মতো কথা বলে এবং তাকে বোঝায় সে যেন অন্তত বেশ কিছুদিন ভদ্রভাবে থাকে, কারণ তুমি হয়তো তোমার জীবন নিয়ে কোনো পরোয়া করো না, কিন্তু তোমার ছোট্ট বোন তোমার জন্য অপেক্ষা করে রয়েছে, আর এই কথাটা তোমায় মাথায় রাখতে হবে। এখন এই কথা শুনে আর্লিংয়ের চোখে জল চলে আসে। আসলে এই কদিনে ওলাব এবং তার মধ্যে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছিল, কিন্তু আজ সে চলে যাচ্ছে তাই সে একটু ইমোশনাল হয়ে যায়। এরপর ওলাব তার ব্যাগপত্র নিয়ে যাত্রা শুরু করে দেয়, কিন্তু এই জেল থেকে বেরোবে তার আগে সে লক্ষ্য করে ব্রোথেন আবারও ফিরে এসছে, আর এটা দেখে তার বেশ অদ্ভুত লাগে, কারণ সে বুঝতে পারে না এটা কি করে সম্ভব। কিন্তু তবুও সে তার সংশয় নিয়ে তার যাত্রা কন্টিনিউ করে যায় এবং যাবার সময় সে একটি গার্ডকে জিজ্ঞাসা করে ব্রোথেন আবারও ফিরে এসছে, এই কথাটা কি ওয়ার্ডান জানে? তখন গার্ডটি জানায় অবশ্যই জানে, কারণ ব্রোথেন এবং ওয়ার্ডান যা করে সবসময় মিলেমিশে করে, তাই এই কথাটাও সে অবশ্যই জানে। আর এটা শুনে ওলাব এক মুহূর্তের জন্য থমকে যায় এবং সে প্রথমবার বুঝতে পারে এই সব কিছুই তাদের একটি নাটক ছিল। আসলে এখানে কোনো কিছুই ঠিক হয়নি, বরং ব্রোথেন আবারও এদের সাথে খারাপ কিছু করবে। তাই সে আর এগোয় না, বরং ডিসাইড করে নেয় সে এখান থেকে তখন যাবে যখন সে ব্রোথেনকে মার্ডার করবে। তাই সে পুনরায় ফিরে আসে এবং সে ব্রোথেনকে ইচ্ছে মতো মারতে শুরু করে দেয়। এখন এই দৃশ্য দূরে দাঁড়িয়ে থাকা আর্লিং দেখে ফেলে এবং সে বুঝতে পারে এই কাজ করাতে এখানকার কমিটি তাকে পুনরায় জেলে বন্দি করে দেবে। তাই সে সঙ্গে সঙ্গে ছুটে আসে এবং তার বন্ধুকে হেল্প করে এবং তাকে ঠেকানোর চেষ্টা করে, কিন্তু তখনই বেশ কিছু গার্ড তার উপর অ্যাটাক করে, যার ফলে আর্লিং খুব বেশি রেগে যায় এবং সেও তাকে মারতে শুরু করে দেয়। এখন যেহেতু এখানে গার্ডের সংখ্যা বেশি থাকে তাই এরা কিছু করতে পারে না, বরং খুব সহজেই এই গার্ডরা তাদেরকে অন্ধ কারাগারে বন্দি করে ফেলে, যেখানে কোনো রকম লাইট থাকে না এবং ঘুমানোর মতো কোনো রকম বিছানা থাকে না, বরং প্রত্যেককে একটি আলাদা আলাদা খাঁচার মধ্যে শুয়ে থাকতে হয়। আর এভাবে তারা একটা রাত কাটিয়ে দেয়। সকাল হলে সবার প্রথমে একজন গার্ড এখানে প্রবেশ করে। গার্ডটি তাদেরকে দেখে বেশ মায়া হয়, তাই সে তাদের শিকল এবং লকগুলো খুলে দিয়ে এখান থেকে চলে যায়, কিন্তু সে বাইরের গেটের তালা খোলে না। আর এভাবেই আরও একটা দিন কেটে যায় এবং সকাল হলে ব্রোথেন এখানে চলে আসে, কিন্তু সে লক্ষ্য করে খাঁচার মধ্যে একটি ছেলেও নেই। সে আস্তে আস্তে গেটটা খুলতে শুরু করে, আর ঠিক সেই মুহূর্তে পাশে লুকিয়ে থাকা আর্লিং এবং ওলাব তার উপর অ্যাটাক করে এবং তাদের লক্ষ্য একটাই, সে তাকে মেরে ফেলবে। তারা সবার প্রথমে ব্রোথেনের কাছে থাকা এই গেটের তালার চাবিটা নিয়ে নেয়, কিন্তু এমনটা করতে গিয়ে ওলাবের পায়ে খুব বেশি চোট লেগে যায়। যদিও এতে সে হার মানে না, বরং সে তালাটা খুলে ফেলে এবং সঙ্গে সঙ্গে ব্রোথেনকে তাড়া করে তাকে মার্ডার করার জন্য। আর্লিং চিৎকার করে ওলাবকে থামতে বলে, কিন্তু সে তার ভাঙা পা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে তার দিকে এগিয়ে যায়। এদিকে বাকি ছেলেরা এই হইচই শুনতে পায় এবং তারা এইসব দেখে তাদের মধ্যেও কনফিডেন্ট চলে আসে এবং তারাও বাকি গার্ডদের সাথে ফাইট শুরু করে দেয় এবং এক এক করে প্রত্যেকটা গার্ডকে তারা মারতে শুরু করে দেয়। এরপর তারা ইচ্ছে মতো খাবার সংগ্রহ করে নেয়। এদিকে ব্রোথেন নিজের জীবন বাঁচানোর জন্য একটি ঘরে লুকিয়ে পড়ে এবং দরজা দিয়ে দেয়, কিন্তু সেই ঘরে সেই গার্ডটা থাকে যে আর্লিং এবং ওলাবকে সাহায্য করেছিল সেই জেল থেকে বেরোনোর জন্য, এবং সে এবারও এই ছেলেগুলোকে সাহায্য করে। সে পিছন থেকে একটি শক্ত রড দিয়ে ব্রোথেনের উপর অ্যাটাক করে এবং তারপর দরজাটা খুলে দেয়, যার ফলে সেই জিনিসটা ঘটে যায় যেটা ওলাব চেয়েছিল, অর্থাৎ তার বাকি বন্ধুরা মিলে ব্রোথেনকে নৃশংসভাবে মার্ডার করে ফেলে। এদিকে এই দৃশ্য দেখে জেলের ওয়ার্ডান খুব বেশি ভয় পেয়ে যায়, তাই সে এখান থেকে একটি জাহাজে করে পালিয়ে যায়। পরের দিন সকালে এই প্রত্যেকটা ছেলে প্ল্যান করে তারা একসাথে সেই নৌকা নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। তাই তারা অনেক কষ্ট করে সেই ঘর থেকে নৌকাটা বের করে
কিন্তু তখনই তারা লক্ষ্য করে তাদের সামনে এক বিশাল বড় জাহাজ চলে এসছে এবং এই জাহাজে একাধিক সোলজার রয়েছে, যার অর্থ হলো তাদের বিপদ এখনো কাটেনি, বরং আরও বেড়ে গেছে। তাই প্রত্যেকটা ছেলে উপায় না পেয়ে এখান থেকে দৌড়াতে শুরু করে দেয়। কিন্তু সমস্যা হলো এই সোলজারদের কাছে বন্দুক রয়েছে এবং তাদের সংখ্যাও অনেক বেশি। তাই খুব সহজেই বেশিরভাগ ছেলেই এদের হাতে ধরা পড়ে যায় এবং 3টি ছেলে কোনো রকমে বেঁচে যায়, যাদের মধ্যে আর্লিং, ওলাভ এবং ক্লার্ক নামে সেই ছেলেটি থাকে। এবং তারা কোনো রকমে আস্তে আস্তে এই বরফে ভরা জঙ্গল দিয়ে এগোতে শুরু করে এবং একটা সময় তারা দেখতে পায় একটি বরফের হরিণ, যেটা দেখে তাদের মনে আনন্দ চলে আসে, কারণ এই হরিণগুলো এখানে বসবাস করে না, কিন্তু তবুও তারা এখানে রয়েছে, যার অর্থ হলো সমুদ্রে বরফ জমে গেছে এবং তারা হেঁটে এখানে চলে এসছে। তাই তারাও এখান থেকে খুব সহজেই যেতে পারবে। কিন্তু এর মধ্যে ওলাভ এই দুজনকে এগিয়ে যেতে বলে, কারণ তার পায়ে খুব বেশি ব্যথা করছে এবং সে আর হাঁটতে পারছে না। কিন্তু আর্লিং হার মানার পাত্র নয়। সে তাকে বোঝায়, আমি যতক্ষণ আছি তোমার কিছু হবে না। আর এই বলে সে তার মনের সাহস বাড়িয়ে দেয় এবং তারা 3 জন আবার যাত্রা শুরু করে। কিন্তু এর মধ্যে আরেকটি ঘটনা ঘটে যায়, আর সেটা হলো ক্লার্ক নামের ছেলেটি হঠাৎ করে অন্য ডাইরেকশনে দৌড়াতে শুরু করে দেয়, কারণ সে সৈন্যদের ধ্যান তার দিকে করার চেষ্টা করে যাতে তার 2 বন্ধু বেঁচে যায়। যদিও আর্লিং এমনটা করতে মানা করে, কিন্তু সে শোনে না, বরং সে সোজা দৌড়ে যায়। এদিকে আর্লিং এবং ওলাভ কন্টিনিউ তাদের যাত্রা চালিয়ে যায়, কিন্তু একটা সময় ওলাভের পায়ের ব্যথা এতটাই বেড়ে যায়, যার ফলে তাকে হাজার মোটিভেট করলেও কোনো রকম কাজ হয় না। তাই আর্লিং বুঝতে পারে তাকে শেষ রাস্তাটা বেছে নিতে হবে। তাই সে তার শেষ অস্ত্র ব্যবহার করে, আর সেটা হলো সে তার শক্তি দিয়ে ওলাভকে কাঁধে তুলে নেয় এবং তাকে নিয়ে এগোতে শুরু করে দেয়। কিন্তু তাদের সমস্যা আরও বেড়ে যায় যখন তারা লক্ষ্য করে সামনের বরফের আস্তরণ খুবই পাতলা রয়েছে, যার ফলে সে যদি ওলাভকে কাঁধে নিয়ে এগোতে যায় তবে খুব সহজেই তারা জলে ডুবে যাবে। তাই আরও একবার তারা সিঙ্গেল ভাবে এগোতে শুরু করে। এমনকি পরিস্থিতি এতটাই কঠিন হয়ে যায়, যার ফলে তাদেরকে মাটিতে শুয়ে শুয়ে এগোতে হয়, যাতে বরফ ভেঙে তারা জলে ডুবে না যায়। এবং একবার যদি তারা জলে ডুবে যায় তবে তারা আর বেঁচে ফিরতে পারবে না, কারণ এই জল এতটাই ঠান্ডা, তারা সঙ্গে সঙ্গে এই ঠান্ডার কারণেই মরে যাবে। তাই আর্লিং ডিসাইড করে সবার প্রথমে ওলাভকে ওপারে পাঠাবে, কারণ তার পায়ে ব্যথা রয়েছে এবং সে তার প্ল্যান মতোই কাজ করে। ওলাভ অন্য পাশে চলে যায় এবং আর্লিংকেও তার কাছে আসতে বলে। আর্লিংও যাত্রা শুরু করে দেয়, কিন্তু সেই জিনিসটা ঘটে যায় যেটা তারা ভয় করছিল। আর্লিং কিছুটা যেতেই নিচের বরফ ভেঙে সে জলে ডুবে যায়। ওলাভ সঙ্গে সঙ্গে তাকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু আর্লিংয়ের নিচের অংশ বরফের মতো শক্ত হয়ে যায়, যার ফলে সে আর উঠতে পারে না এবং সে বুঝে যায় তার পরিস্থিতি কি হবে। তাই সে ওলাভকে বোঝায় সে যেন তার সেই চিঠিটা তার বোনের ঠিকানায় অবশ্যই পৌঁছে দেয়। এখন এই কথা শুনে ওলাভ তার 100% শক্তি দিয়ে তাকে টানার চেষ্টা করে, কিন্তু তবুও সে সফল হয় না, বরং ব্যর্থ হয়ে যায় এবং অবশেষে আর্লিং সেখানেই মরে যায় এবং ওলাভকেও তাকে শেষ বিদায় জানাতে হয় এবং এরপর সে যাত্রা শুরু করে দেয়। আর এই যাত্রাপথে ওলাভের চোখে জল থাকে, কারণ সে ভাবতে পারেনি যে ছেলেটি সবসময় রাগী মুডে থাকত এবং ইগো নিয়ে থাকত, সেই ছেলেটিও তাকে এমনভাবে কাঁদাবে। যাই হোক, সে ভালোভাবে জানে তাকে এখন কি করতে হবে। তাই সে সবার প্রথমে শহরে ফিরে সেই চিঠিটা তার বোনের ঠিকানায় পাঠিয়ে দেয় এবং তার জীবনটা নতুনভাবে শুরু করে দেয়। আর এভাবে বেশ কয়েকটা বছর কেটে যায় এবং ওলাভ এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু এখনো সে আর্লিংয়ের কথা ভুলতে পারেনি। এমনকি সে যখনই কোনো সমুদ্র দেখে তখনই তার আর্লিংয়ের কথা মনে পড়ে যায়। আর এই মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। সবশেষে আমাদেরকে দেখানো হয় এই ঘটনার কিছু অরিজিনাল ফুটেজ, যেখানে প্রত্যেকটা ছেলেকে শাস্তি দেওয়া হচ্ছে এবং তাদেরকে কঠিন কঠিন কাজ করানো হচ্ছে। তো এই ছিল আজকে সত্যি ঘটনার উপর তৈরি মুভি। কমেন্ট করে জানাতে পারেন এই মুভিটি আপনার কেমন লাগে। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।